কাবু রেগে তাকালো রাহুলের দিকে। তখনই সাবরিনা বেগম দরজা ঠক ঠক আওয়াজ করে গলা খাকারে দিয়ে বললেন, আসতে পারি? সাবরিনা বেগমের কথা শুনতে পেল কাব্য সেদিকে তাকালো না পর্যন্ত। রাহুলের খারাপ লাগলো কাব্যের এমন আচরণের। বলল সাবরিনা বেগমকে, জিজ্ঞেস করার কি আছে আন্টি, ভিতরে আসুন, রুমটা তো আপনার ছেলেরই। কাব্য চোখ গরম করে তাকালো রাহুলের দিকে। রাহুল পাত্তা দিল না কাব্যের রাগকে। একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে কিছু দূরে গিয়ে বসল সে। সাবরিনা বেগম এগিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন কাব্যকে, সুরতকে তুমি কোথায় পেলে কাব্য? তোমার কি আগে থেকে পরিচিত সুরতকে, যাকে তুমি নিয়ে আসলে? বুড়ো কুচকে তাকালো কাব্য। মেয়েটার প্রতি প্রচণ্ড রাগ ওর। দাঁত কিরমির করে উল্টো প্রশ্ন করলো, ওই মেয়ের সাথে এবারই সম্পর্ক কি? ও তোমার মামাতো বোন হয়। পুরো কথাটা বলার আগে হাত উঁচিয়ে থামিয়ে দিল কাব্য। বলল গম্ভীর কণ্ঠে, আমার কোনো মামা খালা বা মামাতো বোন নেই। অকারণে আমার রুমে আসবেন না। কি হয়েছে ওই অসভ্য অভদ্র মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করুন। মুখটা অন্ধকারে ঢেকে গেল সাবরিনা বেগমের। অপমানিত বোধ হলো ওনার। কাব্যের যে ওনার প্রতি একরাশ অভিমান তা ভালো করেই জানেন, কিন্তু মুখের ওপর এভাবে কথা বলবে আশা করেনি হয়তো। কাব্যের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটা ছেলে। ছেলেটা ওনাদের বাসায় থাকে, হাতে হাতে সাহায্য করে সব কাজে। বাজার হাট ওই করে। সাবরিনা বেগম বলেছিলেন ওকে এখানে আসতে। ছেলেটাকে দেখিয়ে বললেন কাব্যকে, তোমার কিছু লাগবে বা সমস্যা হলে সাইফকে বলতে পারো, ও সবসময় তোমার আশেপাশেই থাকবে। আমি প্রতিবন্ধী নই, নিজের কাজ নিজে করতেই পারি। আপনার হয়তো ভাবতে হবে না আমাকে নিয়ে, চলে যান। সাবরিনা বেগম চলে যাচ্ছিলেন। যাওয়ার আগে কাব্যের রুমের দেওয়ালে টানানো ওনার বড় বোনের ছবিটার দিকে তাকালেন কিছুক্ষণ। কাব্যের এই দেখে রাগ হলো। উনি উঠে গিয়ে সাবরিনা বেগমের সামনে দাঁড়িয়ে আড়াল করে দিল নীল মায়ের ছবিটা। নিজের মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলল ওনাকে, আপনার স্বামী আর এ বাড়ির সবার ভাষায় আমার আম্মু খারাপ, বেশ্যা, জঘন্য। আমার আম্মুর মতো খারাপ আর পাপী কাউকে দেখে নিজের পাপ বাড়াচ্ছেন কেন? সাবরিনা বেগমের খারাপ লাগলো। উনি কখনোই এমন ভাবেনি কাব্যের আম্মুকে নিয়ে, বরং বোনের অনুপস্থিতিতে সামলেছিলেন এ বাড়িটাকে। বুকে টেনে নিয়েছিলেন ছোট্ট কাব্যকে। সে ছেলে আজ এভাবে কথা বলবে ওনার সাথে? সাবরিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন কাব্যকে, তোমার মায়ের অনুপস্থিতিতে আমিই তোমার দায়িত্ব নিয়েছিলাম কাব্য। আমাকে এভাবে বলতে মুখে বাজছে না তোমার? কাব্য হেসে উঠল। সাবরিনা বেগম বুঝলেন না এই হাসির মানে। আবারও কিছু জিজ্ঞেস করবেন তখনই বলল কাব্য, উহ, আপনি আমার নন। আর আমার আম্মু অর্থাৎ আপনার বোনের হাজবেন্ডের দায়িত্ব নিতে এসেছিলেন। আমি তো ছিলাম বাহানা মাত্র। আপনি মাহতাব খানের স্ত্রী হয়েছেন ঠিকই, তবে কাব্যের আম্মুর মতো হতে পারবেন না কখনোই। কাব্য আবারও রেগে মেগে চিৎকার দিয়ে চলে যেতে বললেন সাবরিনা বেগমকে। অপমানে অসম্মানে এক মুহূর্তে দাঁড়ালেন না তিনি, চলে গেলেন তখনই। পুরনো দিনের কথা মনে পড়তেই রাগে মাথা ফেটে পড়ল কাব্যের। পাশের সেন্টার টেবিলে রাখা জিনিসপত্র কাচের ফুলদানি ভেঙে ফেলল সে। রাহুল এগিয়ে গেল ওর কাছে, শান্ত হতে বলল কাব্যকে। কাব্য শান্ত হলো বটে। হেঁটে গেল দেওয়ালে টানানো মায়ের ছবিটার কাছে। কাঁপা কাঁপা হাতে ওনার ছবি স্পর্শ করে বলল, তুমি ভুল করনি, আমি জানি আম্মু। তবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? সাথে নিয়ে গেলেও তো পারতে। তোমার কাব্য ভালো নেই আম্মু। ভেতরটা পুড়ছে কাব্যের। অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে সে। বুকের ভিতর জমে থাকা চাপা কষ্ট কান্না করতে ইচ্ছে করছে আজ। রাহুল এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল, শুনল সব কথাই, বুঝলো কাব্যের রাগের কারণ। কাব্য কখনই নিজের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলবে না কাউকে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে এই আপসেট থাকা খুব রাহুল এটা লক্ষ্য করেছে অনেকবার। কাব্যের মন খারাপের কারণ কি তবে এ বাড়ির লোকজন? কাব্যের এমন অবস্থা দেখে রাহুল স্তব্ধ। এ কি দেখছে সে? কাব্য কষ্ট পাচ্ছে, চোখের কোণে পানি জমেছে ওর। কিন্তু রাহুল যে কাব্যকে কঠোর আর বদমেজাজি বলে জানে, সে কষ্ট পায় না কারো জন্য। যার মনে প্রেম ভালোবাসা নেই, কারো প্রতি টান নেই, যে দুর্বল হয় না কোনো পরিস্থিতিতেই। তবে আজ কাব্যের কি হলো? এমন করছে কেন সে? অন্য সময় কাব্যকে ভয় পেল আর সাহস করে জিজ্ঞেস করলো রাহুল, তোর কি কোনো খারাপ অতীত আছে কাব্য? আন্টি কোথায়? যিনি একটু আগে রুমে আসলেন উনি কি তোর আম্মু নয়? না। রাহুল কাব্যের কাঁধে হাত রেখে বলল মিষ্টি হেসে,
আমাকে বিশ্বাস করিস, বন্ধু ভাবিস? কাব্য মাথা নাড়ালো উপর নিচ। যার উত্তর হ্যাঁ। রাহুল বুঝে নিল কাব্যের কথা, বলল আবারও, কি হয়েছিল আমাকে বল। কষ্টের কথা বিশ্বাসযোগ্য কাউকে বলে হালকা লাগে নিজেকে। প্রত্যুত্তর করল না কাব্য, গটগট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। রাহুলও গেল ওর পিছু পিছু। ছাদের রেলিংয়ে হাত ঠেকে দাঁড়িয়ে আছে কাব্য, তাকিয়েছে আকাশ পানে। রাহুল অধীর আগ্রহে অপেক্ষা করছে কাব্যের অতীত জানার জন্য। অধৈর্য হয়ে আবারও প্রশ্ন করবে, তখনই মুখ খুলল কাব্য। সাবিনা বেগম মাহাতাব সাহেবের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী। শুনতে অদ্ভুত লাগলো, কাব্যের আম্মু ওনারই বড় বোন। কাব্যের বয়স তখন 6 কি 7। ওর আম্মু হুট করে উধাও হয়ে যান। এর আগে মাহাতাব সাহেবের সাথে কোনো বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয় ওনার। কী নিয়ে সেদিন ঝামেলা হয়েছিল তা আজও অজানা সকলের কাছে। তবে বাবা মায়ের ঝগড়া ঝামেলা নতুন ছিল না কাব্যের কাছে। ছোট থেকে সে দেখে আসছে এসব। মায়ের চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল কাব্য। এক একজনের এক এক কথা শুনে শুনে বিরক্ত হচ্ছিল সে। কাব্য বিশ্বাস করে ওর আম্মুর কোনো ভুল নেই, তবে মাহাতাব সাহেবের মুখের সামনে এটাই শুনছিলেন কাব্যর আম্মু নাকি ওনার কোনো এক বন্ধুর সাথে সম্পর্ক ছিল। এগুলো নিয়ে ঝামেলা হতো প্রতিনিয়ত। তাই তো দুজনে একসাথে নিরুদ্বেগ হতে হয়েছেন। বাকিটাও এটাই ধরে নিলেন। প্রমাণও তো পেলেন, বিশ্বাস করবেন নাই বা কেন? তখন ছোট কাব্যের দেখাশোনার জন্য অরণ্য ম্যানশনে এসেছিলেন সাবরিনা বেগম। বেশ কিছুদিনের বন্ধুত্ব করে নিয়েছিলেন কাব্যের সাথে। কাব্য ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। সে ছোট থেকে খুব বেশি ক্লোজ না হলেও সে কথা বলে না কারো সাথেই। একমাত্র নিজের মায়ের সাথে কাব্যের সম্পর্ক ছিল ভালো, তবে সাবরিনা বেগম একটু একটু করে জিতে নিয়েছিলেন তার মন। কাব্য ওর আম্মুকে হারানোর কষ্ট ভুলেছিল ওনাকে পেয়ে। মাকে নিয়ে আজে বাজে কথা শুনতো সে প্রতিদিনই। কোনো ভুল হলে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ওর দাদি বলে উঠতেন, যে ছেলের মা তাকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে চলে যায় সে তো এমনই হবে। কাব্যের প্রচণ্ড রাগ হতো, কাউকে কিছু বলতেও পেরে কষ্ট দিত না সে নিজেকেই। তখন ওকে সামনে দিতেন সাবরিনা বেগম। কাব্য সেদিন স্কুলে গিয়েছিল নিজের রেজাল্ট জানতে। সব কয়েকটা বিষয়ে প্লাস ছিল তার। কাব্যর ভালো রেজাল্টে সবসময় খুশি হতেন ওর আম্মু, কিন্তু এবার তো উনি পাশে নেই। কাব্য ভাবলো খালুমণিকে দেখাবে নিজের রেজাল্ট। খুশি মনে বাড়ি ফিরল সে। সেদিন বাড়িটা সুন্দর করে সাজানো ছিল, পুরো বাড়িতে মেহমান। এতে মানুষের ভিড়ে কাব্য ওর খালামণিকে খুঁজে পেল না কোথাও। বাড়ির প্রত্যেক সদস্য, বিশেষ করে কাব্যর দাদা দাদি আর বাবা, ওনারা যেন ভুলেই গেছেন ওর অস্তিত্ব। কাব্য বলে, এই বাড়িতে কেউ আছে মনেই নেই কারো। খালামণিকে খুঁজতে খুঁজতে কাব্য যখন ওর মায়ের রুমের সামনে গেল, মনে হলো ভিতরে ওর খালামণি আছেন। ঢুকতে নিলে বাধা দিল সবাই। সবাই নিষেধ বারণ করে দিল শুনে কাব্য ঢুকলো ওর মায়ের রুমে। মাহতাব সাহেব তখন বরের সাজে দাঁড়িয়ে আছেন সাবরিন বেগমের সামনে। সাবরিন বেগম পরনে কাব্যর মায়ের বিয়ের লাল টুকটুকে শাড়িটা, গলায় হাতে এবং আম্মুর গহনা। কাব্যের প্রচণ্ড রাগ হলো, ওর আম্মুর শাড়ি, চুড়ি, গহনা অন্য কেউ পরেছে বলে। ওর আম্মু ব্যতীত অন্য কেউ কেন ওর আম্মুর পাশেই থাকবে? কাব্য হাতে থাকা মার্কশিট, স্কুল ব্যাগ, বইপত্র সব ছড়িয়ে ফেলল মেঝেতে। মাহতাব সাহেব দেখলেন সবটাই। কাব্যকে বোঝাতে চাইলেন, কত কিছু বলে, কিন্তু কাব্য তো শুনলই না ওনার কোনো কথা। রাগ দেখিয়ে বলল, ওই মহিলা আমার আম্মুর শাড়ি পরেছে কেন? আমার আম্মুর রুমে উনি ঢুকেছেন কেন? ওনাকে বেরিয়ে যেতে বলো। আব্বু, আমার আম্মুর শাড়ি গহনা এক্ষুনি খুলে দিতে বলো। দরজার সামনে তখন বাড়ির সব সদস্যরা এসে দাঁড়িয়েছেন। মাহতাব সাহেবও রাগলেন, ধমক দিয়ে বললেন ছেলেকে, ওই মহিলা মানে কি কাব্য? ও তোমার আম্মু হয়, আম্মু বলে ডাকবে। বাবার এমন কথায় আর ধমকে ছোট্ট কাব্য কষ্ট হলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের আজে বাজে কথা বলল ওর আম্মুকে নিয়ে। সহ্য করতে না পেরে দৌড়ে নিজের রুমে চলে গেল কাব্য। সেদিনের পর থেকে শান্ত হয়ে গেল সে। চুপচাপ থাকতো সারাক্ষণ। কেউ কথা বলতে আসলেও কাব্য কথা বলতো না তার সাথে। সাবরিনা বেগম কত কিছু বলে বোঝাতে চাইতেন ওকে, কিন্তু কাব্য তো এক কথা মনে নিয়ে বসে আছে, ওর আম্মুর জায়গা দ্বিতীয় কাউকে দেবে না। অনেকগুলো বছর কাটলো এভাবেই। সাবরিনা বেগম তখন 2 ছেলে মেয়ের মা। কাব্যের প্রতি ওনার আর মাহতাব সাহেবের যাই একটু টান ছিল তাও চলে গেছে। কাব্য তো ততদিনে পুরোপুরি বিগড়ে গেছে। কারো নকলে রাগ দেখাতো, সবার উপরে বেশিরভাগ সময় থাকতো বাড়ির বাইরে। বাড়ির মানুষেরাই ভয় পেত ওকে। ধ্রুবের বয়স তখন 4।
দোয়েল ধ্রুবের 2 বছরের ছোট। বাবার সাথে কাব্যের সম্পর্ক খারাপ হলেও ওর চাচ্চু মাহবুব সাহেবের সাথে সম্পর্কটা ছিল বন্ধুর মতোই। কাব্য ওর বাবার থেকে টাকা নিত না কখনোই। ওর মায়ের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবই ছিল ওর নামে। মাহফুজ সাহেবও মাঝে মধ্যে না বলে টাকা পাঠিয়ে দিতেন ওকে। পড়াশোনা থেকে শুরু করে সব কিছু চলে যেত ওভাবে। কাব্য সেদিন ওর চাচ্চুকে দেখতে বাসায় এসেছে। ধ্রুব ভাইয়া ভাইয়া করে ছুটে গেছে ওর কাছে। কাব্য তো একগুঁয়ে স্বভাবের, দয়া মায়া কমই ওর মনে। ধ্রুবকে পাত্তা দিল না সে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। পিছু পিছু গেল ধ্রুব, কাব্যের হাত ধরলো, ঝাড়া মারল। অসাবধানতায় সিঁড়ি থেকে পড়ে গেল ধ্রুব। মাথা ফেটে রক্ত বের হয়ে ভরে গেল সাদা টাইলস। ছটফট করতে লাগলো ব্যথায়। কাব্য থ মেরে দাঁড়িয়ে ছিল সিঁড়িতেই। ও তোমার এমনটা চায়নি। এত জোরে ঝাড়া দেওয়া ও ধ্রুব পড়ে যায়। ধ্রুবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এদিকে সবাই মিলে দোষারোপ করতে শুরু করলো কাব্যকে। হিংসায় নাকি ও এসব করেছে। ওর ভুলের জন্য ওর আম্মুকে টেনে কত আজে বাজে কথা বলে সবার মুখে। বাদ যায়নি সাবরিনা বেগম আর ওর বাবাও। বাবার খালামণির প্রতি রাগে ঘৃণায় সেদিনই সিদ্ধান্ত নিয়েছিল কাব্য এ বাড়ি আর দেশ ছাড়বে, চলে যাবে সে। কাব্য থামলো। আজ ওর কষ্ট হচ্ছে, কেমন অশান্ত লাগছে নিজেকে। এ বাড়িতে থাকতে পারবে না সে, কোনোভাবেই না। নিজের বাবা আর খালামণির প্রতি ওর যে এক আকাশ পরিমাণ ঘৃণা। কিভাবে থাকবে এ বাড়িতে? কাব্য চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করলো সে। পাশে থাকা রাহুলের দিকে চোখ যেতেই দেখলো রাহুল কান্না করে দিয়েছে। চোখ দুটো ফুলে গেছে ছেলেটার। কাব্যের কেন যেন হাসি পেল রাহুলের কান্নার ধরন দেখে। ওর কাঁধে হাত রেখে বলল কাব্য, কি হলো তোর? মেয়েদের মতো কান্না করে ভাসাচ্ছিস কেন? রাহুল জাপটে ধরল কাব্যকে। কান্না করতে করতে বলল, তুই এত কষ্ট নিজের মধ্যে চেপে রাখছিস কাব্য? এতদিন একবারও তো বলিসনি এগুলো। বললে কি হতো? তুই আমার আম্মুকে এনে দিতে পারতি, কষ্ট কমতেও আমার। রাহুল নিজেকে স্বাভাবিক করলো। কাব্যের মুখের দিকে তাকাতেই দেখলো সে হাসছে। এই ছেলেটা এমন কেন? ওর কি কষ্ট লাগে না? যার বিষাক্ত অতীত শুনে যে কেউ কান্না করে দেবে নির্দ্বিধায়, সে কতটা শান্তভাবে বলে দিল সব। চোখে মুখে এক ফোঁটাও কষ্টের ছাপ নেই। কাব্য কি তবে অতি শোকে পাথর হলো? দুঃখে কি ওকে ছুতে পারে না এখনো আর? সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে রাহুল বলল কাব্যকে, তা হয়তো পারতাম না, কিন্তু সুখ দুঃখে ছায়ার মতো তোর পাশে থাকতে তো পারতাম, কষ্টগুলোর ভাগ নিতে পারতাম। এই যে আসিস, তাই তো অনেক। আমি যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, ভিতরে ভিতর শেষ হয়ে যাচ্ছিলাম, তখনই তো তোদের সাথে দেখা। আমার জীবনে আল্লাহ দেওয়ার সবচেয়ে দামি উপহার আমার বন্ধুরা। কাব্যের এমন কথায় আবারও আবেগী হলো রাহুল। এই রাহুল ছেলেটা এমনই, মনটাও নরম। কাব্য কত সময় কত কি বলে, তখন আবার চড়থাপ্পড়ও মারে। কিছুক্ষণ রাগ করে থেকে পরে আবার একটা কল দিলেই ছুটে আসে ওর কাছে। এ পৃথিবীতে রাহুলও আপন বলতে কেউ নেই, আছে কেবল এক বোন। সেও তো বোঝে না থাকার কষ্ট। স্রোতের জ্ঞান ফিরেছে, বিছানায় বসে আছে, হাঁটুতে মুখ ভিজে, গালের এক পাশ লাল হয়ে আছে ওর। কারো আঙুলের দাগ বসে আছে ফর্সা সুন্দর গালটায়। রুমের দোয়েল, দীপ্ত আর কোয়েল ছাড়া আর কেউ নেই। কোয়েল তো একটা বাচ্চা মেয়ে। এই বাড়িতে কেবল স্রোতের সাথে তার বন্ধুত্ব ভালো। স্রোতের এমন অবস্থা দেখে ভয় পেয়েছে কোয়েল। কাঁদো কাঁদো মুখ করে বলছে ওকে, তুমি ঠিক আছো তো আপু? আপুমণি, কে মেরেছে তোমাকে? স্রোত বাচ্চা মেয়েটার দিকে তাকালো, মুখে হাসি টেনে ওর গাল স্পর্শ করে বলল, কেউ মারেনি কোয়েল সোনা, আপনি একদম ঠিক আছে। দীপ্ত গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো স্রোতকে, কি যেন ভেবে বলল, তাহলে তোমার গাল এমন শুকনো মরিচের মতো লাল বর্ণ ধারণ করেছে কেন? পিঁপড়ে কামড়েছে বুঝি? স্রোতের চোখ মুখ রাগ ফুটে উঠল। দাঁত কিরমির করে বলল, না, খরগোশ কামড়েছে। কিন্তু খরগোশ তোমার গালে নাগাল পেল কী করে? দীপ্তির তো প্রশ্নে বিরক্ত হয়ে বলল স্রোত, তুই যা তো দীপ্ত, মাথা খাস না আমার। দীপ্তর মুখটা অন্ধকারে ঢেকে গেল। বড় একটা শ্বাস ছেড়ে বলল, ইসরে, আমার সিনিয়রের গালে এমন একটা চুমো দেওয়ার আগে খরগোশ চুমো দিল। তাই আমার যেমন তেমন চুমো না, বাইট বসিয়ে দিল। খরগোশটার নাম বলল সিনিয়র। এক্ষুনি খুঁজে বের করো, কলিজা কত বড় দেখে নিব।
শরৎ বিরক্ত হলো দীপ্তর বদমারিতে। খাটের পাশে সেন্টার টেবিলে রাখা একটা ফুলদানি হাতে তুলছে, ওকে মারবে বলে। যান বাঁচাতে দীপ্ত দৌড়ে পালিয়েছে, তখনই কোয়েল মজা পেল ভাইয়ের এমন অবস্থা দেখে। সেও হাসতে হাসতে বেরিয়ে গেল দীপ্তের পিছু পিছু। দোয়েল সুরতকে নিজের দিকে ঘোরালো, ওর গালে হাত দিয়ে বলল, কি হয়েছিল সুরত? আব্বুকে বল। গালে এমন লালচে দাগ পড়লো কি করে? কাবো ভাইকে বা কোথায় পেলি তুই? বাবার নামটা শুনে রাগ হলো সুরতের। রেগে মেগে বলল দোয়েলকে, ওই অসভ্য অভদ্র পাষাণ লোকটাই তো আমার গালে থাপ্পড় মেরেছে। দোয়েল আপু, খরগোশ লোক একটা। মানুষ মানুষকে মারতে পারে এভাবে? চোখের কোণে পানি জমেছে সুরতের। দোয়েল বোকা বনে গেছে যেন। সুরতের কোনো কথাই তো বুঝতে পারছে না সে। কাব্য অকারণেই ওর গালে থাপ্পড় মারতে যাবে কেন? দোলের মাথায় হাত ঠেকিয়ে চোখ মুখ শক্ত করে বলল সুরতকে, ক্লিয়ার করে বল, কি হয়েছে? পাত্রপক্ষ আসবে জেনে তুই কোথায় চলে গেছিলি? এই বিয়েতে মত নেই তোর? ফটাফট উত্তর দিল সুরত, না। কেন? ওই লোকটার হাবভাব আমার ভালো লাগে না। কিন্তু রেজন ভাইয়া তো ভালো ছেলে, উনি তোকে অনেক পছন্দ করে সুরত। তুই ভালো থাকবি ওনার সাথে। পছন্দ হলে তুমি বিয়েটা করে নাও দোয়েল আপু, আমি পড়ব, তাহিয়া আপুর মতো ডাক্তার হব। বিয়েতে দোয়েলে অ্যালার্জি আছে জানিস না? এইসব বিয়েটি আমি এখন করব না। কি হয়েছিল বলবি তুই? কাব্য ভাইয়াকে পেলে কোথায়? সুরত উঠল বিছানা থেকে। পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে, মাথার খোপা করা ছিলকে চুলগুলো খুলে কোমর পেরিয়ে গেছে। দোয়েল তাকিয়ে আছে ওর দিকে। এই মেয়েটা অনেক সুন্দর, অপূর্ব দেখতে, ভুমনমোহনী সুন্দর বলে কম হবে না। গায়ের রং, উচ্চতা, স্বাস্থ্য, লম্বা কালো কেশগুচ্ছ সব কিছুতে পারফেক্ট তার। একটা মানুষ এতটা পারফেক্ট হয় কী করে? আল্লাহ যেন সব সৌন্দর্য এই অষ্টদোষের মেয়েটার মধ্যেই ঢেলে দিয়েছেন। সুরত আবার এসে বলল দোয়েলের পাশে। কাব্যের সাথে ওর দেখা হওয়ার বিষয়টা বলল সুন্দর করে। ফুপির জোড়াজুড়িতে ওনার আনা শাড়ি, চুড়ি আর সব গহনা পরে রেডি হয়েছিল সুরত। কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল সে কোনোভাবেই যাবে না রেজওয়ান ছেলেটার পরিবারের সামনে। লোকটা দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও ভালো, সব মিলিয়ে পারফেক্ট বলা চলে। কিন্তু সুরতের সামনে আসলেই কেমন তেরা বেঁকা কথা বলতে শুরু করে লোকটা। বেশ কয়েকবার দেখা হয়েছে ওদের, কখনো সুরতের কলেজে, কখনো রাস্তায়, কখনো আবার বাড়িতে। প্রতিবারই নানা বাহানায় সুরতের সাথে কথা বলতে চেয়েছে সে। সুরত একদমই পছন্দ না এসব ছেলে মানুষকে। ছেলেদের অ্যাটিটিউড থাকবে, আত্মসম্মান থাকবে, তারা কেন যেচে পড়ে কথা বলতে যাবে যে কোনো মেয়ের সাথে? আজ যখন জানলো স্রোতের ছোট ফুপি সাবরিনা বেগম ওনার বান্ধবী ছেলে রেজওয়ানের সাথে বিয়ে ঠিক করেছেন ওর, তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল স্রোতদের। স্রোত তো চায়নি এমনটা, ইচ্ছে না থাকার পরও ফুপির কথা রাখতে সাজগোজ করে তৈরি হলো সে। কোনো একটা কারণে স্রোত তখন ছাদে গিয়েছিল। একটা ফুচকাওয়ালাকে দেখে গেটের সামনে দিয়ে যেতে ছাদে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ডাকলো লোকটাকে। সে সফল হলো নিজের কাজে। ফুচকাওয়ালা থামলো, স্রোতের দিকে তাকিয়ে চোখের ইশারায় বললেন তিনি দাঁড়াবেন। তারপর আর কি, স্রোত আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল ফুচকা খাবে বলে। সাবরিনা বেগম আর ওনার যা তখন রান্নার কাজে ব্যস্ত। ধ্রুব বাসায় নেই, আর দোয়েল নিজের পড়ার টেবিলে। স্রোতকে দেখলো না কেউই। প্রায় অনেকক্ষণ হলো স্রোত বাড়ির বাইরে হাঁটতে হাঁটতে বাড়ির সীমানা পেরিয়ে অনেক দূর চলে গেছে সে। আশেপাশে তাকিয়ে দেখলো জনমানবের উপস্থিতি নেই জায়গাটা। কিছু দূরে সুন্দর একটা পার্ক। স্রোত এগোলো সেদিকে। কিছু দূর যেতেই কোথা থেকে কতগুলো ছেলে এসে ঘিরে ধরেছে স্রোতকে। তাদের মধ্যে একজনকে ভালো করেই চেনে স্রোত। কিছুদিন আগেও কলেজ থেকে ফেরার পথে স্রোতের সাথে অসভ্যতামও করতে চেয়েছিল সে। ধ্রুব এসব জেনে মারধর করছে ছেলেটাকে। ছেলেটা স্রোতের কলেজের সিনিয়র, নাম রোহান। স্রোত পাশ কাটিয়ে চলে যেতে চাইলে রোহান ওর হাত ধরে নেয়। ঘাড় কাত করে ঠোঁটের কোণে শয়তানি হাসি নিয়ে বলে, কি মামুনি রেগা কেন? আমাদের সঙ্গ লাগবে? মানে কাকে কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? ঘরে মা বোন নেই? মা বোন তো আছেই, বেড পার্টনার নেই, তুমি হবে? রাগে ঘেনায় রেহানের থেকে নিজের হাঁটা ছাড়িয়ে গালে চর বসিয়ে দিল স্রোত। রোহানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। স্রোতের দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালালো স্রোত। রোহানরাও ছুটল ওর পিছু পিছু। কিছু দূর আসতেই স্রোতের ধাক্কা লাগলো কারো সাথে।
সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল সে। সামনের মানুষটা হাতে থাকা দামি ফোনটা হাত থেকে পড়ে গেল নিচে। পাকা রাস্তা পড়ার কারণে ফোনের গ্লাস ফেটে গেল তখনই। স্রোতের গ্লাস ফেটে গেছে তখনই। স্রোতের হাত থেকে টেনে তুলো লোকটা। ধমকের স্বরে বলো, এই মেয়ে, চোখে দেখতে পাও না? স্রোত কেঁপে উঠল। কিছু দূর পিছিয়ে গিয়ে লোকটা দিকে তাকাতেই অবাক হলো সে। এ তো বড় ফুপির ছেলে, অরণ্যক কাব্য। অরণ্যক ম্যানশনের বড় রাজপুত্র বলা যায়, যার আসার অপেক্ষায় দিন গুনছেন সবাই। ফুপি আর ওনার হাজবেন্ডের মুখে যে কাব্য ভাইয়ের গল্প শুনে এসেছে এতদিন। প্রতিদিন কাব্যর ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি করে স্রোত, তাই সামনে থেকে দেখে চিনতে অসুবিধে হয়নি খুব একটা। স্রোতের এমন চাহনি দেখে বিরক্ত হলো কাব্য। ফোনটা হাতে তুলে চলে যাচ্ছিল সে। রোহান ততক্ষণে এসে দাঁড়িয়েছে স্রোতের পেছনে। উপায় না পেয়ে কাব্যর সামনে গিয়ে পট আটকালো স্রোত। ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে হেল্প করুন প্লিজ।